টানা 60টা গাভী মারা যায় 2-3 দিনের মধ্যে। আমার আসলে মানে কি বলবো যে আমার 60টা গাভী মারা যায়, তার মধ্যে বিদেশি গাভী ছিল 6টা আর দেশি গাভী ছিল একটা। আম্মা ওই গাভীটার দুধ খাইতো আর কি। সবচেয়ে বেশি কষ্ট পাইছি। ডেইরি যখন আমি শুরু করি 2000 সালে, তখন মাত্র 2টা গাভী দিয়ে শুরু করছিলাম। 2টা গাভী আর আমার মায়ের হাতের একটা গাভী ছিল। এই তিনটা গাভী দিয়ে মূলত শুরু করি। তারপরে আমরা আস্তে আস্তে গরু আমাদের বাড়তে থাকে। একটা পর্যায়ে 2024 সালে এসে আমাদের 12টা গাভী হয়, প্রায় দুধ হয় 1.5 থেকে 2 মণ। যাই হোক, ভালোই চলতেছিল। এর মধ্যে একটা ট্র্যাজেডি ঘটে যায়। যে ট্র্যাজেডিটা হচ্ছে যে এটা আসলে খামারিদের শিক্ষণীয় একটা বিষয়, যে আমারও আসলে শিক্ষার দরকার ছিল। যে আমি আসলে আমাদের ঘাসের জমি থেকে ঘাস সংগ্রহ করে যে ঘাস কেটে খাওয়াতাম, এর পাশাপাশি আমি একটা এলাকার এক লোকের জমির যে ভুট্টার ডাল কেটে নিয়ে এসে খাওয়াই। সেই ডালটাতে স্লো পয়জনিং হয়েছিল। সেটা কি টাইপের, যে অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার কারণে সেটা স্লো পয়জনিং হয়ে গেছিল। পরে দেখা যাচ্ছে যে ওইটা খেয়ে গরুগুলা আমার মনে করেন যে অসুস্থ হয়ে যায়। একটা পর্যায়ে যে টানা 60টা গাভী মারা যায় 2-3 দিনের মধ্যে। আমার আসলে মানে কি বলবো যে আমার 60টা গাভী মারা যায়, তার মধ্যে বিদেশি গাভী ছিল 6টা আর দেশি গাভী ছিল একটা। যেটা আমার আম্মা আমি যখন ঢাকায় থাকতাম, চাকরি বাকরি করতাম, আম্মা ওই গাভীটার দুধ খাইতো আর কি। এই গাভীটার প্রায় 40 থেকে 50 বছর আগের থেকে এই গাভীটার বংশধর আমাদের বাড়িতে ছিল। এই গাভীটা মারা যাওয়াতে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। যে আসলে যে আমার অন্যান্য গাভী মারা যাওয়ায় যে কষ্টটা পাই নাই, সবচেয়ে বেশি কষ্ট পাইছি আসলে মায়ের হাতে সেই স্মৃতি, বা আমার মানে অন্যরকম একটা ধাক্কা খাইছি আর কি। আমার ওই গাভীটার কাছে আসলে হয়তো মায়ের কথা মনে হইতো, যেটা আমার মায়ের স্মৃতি আছে। যাই হোক, এটাই আর কি আমার সবচেয়ে বড় কষ্টের, যে খামারে আসলে আমার ওই মায়ের গাভীটার কথা বেশি মনে হয়। সবগুলা গাভী খুব কোয়ালিটিফুল গাভী ছিল এবং প্রেগনেন্ট গাভী ছিল। এটা একটা আমার জীবনে বড় ট্র্যাজেডি, যেটা ধাক্কাটা সামলায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকে। আবার নতুন করে শুরু করার মতো আমার খামার। আশা করি আল্লাহর রহমতে এখন আবার আমার গাভী প্রায় হচ্ছে গরু হচ্ছে 10টা, তার মধ্যে 8টাই গাভী আর বকনা আছে 2টা। তো এখন আমরা মোটামুটি 3টা গাভীর থেকে দুধ পাচ্ছি, আর বাকি এই 3টা গাভী হয়তো এর মধ্যে বিয়াবে, বাচ্চা দেবে ইনশাল্লাহ। একটা ভালো দুধের আশা করতেছি। তারপরে বকন কিছু রেডি হচ্ছে, খামার হয়তো ইনশাল্লাহ দাঁড়াবে। আমি আশা করি বছরখানেকের মধ্যে আবার আমি একটা ভালো জায়গায় চলে যাব। যে খামারের যে সাফল্যের একটা ধারাবাহিকতায় আসছিলাম, সেখানে আমি হঠাৎ করে একটা হোঁচট খাইছি। সেই হোঁচট খাওয়া থেকে আবার উত্তরণের চেষ্টা করতেছি। সকালে যেটা আমরা দেই, দানাদার খাবার দেই, বিভিন্ন ভুসির একটা মিক্সার খাবার থাকে। আর আমরা একটা জাল দেওয়া খাবার করি, সেটা হলো ভুট্টা, গম, ধান, ডাবরি, এসব ভাঙাই নিয়ে এসে এটা জাল দিয়ে এটা খাওয়াই আর কি। পরিচর্যা, গোসল আসলে সকালে একবেলা গোসল করে দিই গরুদের, আর বিকেলবেলা ওদের হাফ মানে একটু মোটামুটি ভাবে পরিষ্কার, যেখানে ময়লা টল থাকে পরিষ্কার করে দিই। আর ফ্লোরটা আমরা ক্লিন করি হলো 2 বেলা। সবচেয়ে বেশি যে জটিলতায় ভোগে খামারিরা, সেটা হচ্ছে ম্যাস্টাটাইটিস। ম্যাস্টাটাইটিসটা কি? ম্যাস্টাটাইটিসটা হচ্ছে গরুর দুধের ওলান ফুলে যায়। এটা জীবাণু অ্যাটাক করে ফ্লোর থেকে। ওলানের দুধ বন্ধ হয়ে যায়, ওলান ফুলে যায়, নষ্ট হয়ে যায়। যার কারণে নিট অ্যান্ড ক্লিনটা একটু পরিষ্কার বেশি রাখতে হয়। এটাই হলো এই খামারের অন্যতম একটা মানে ডেইরি খামারের অন্যতম একটা পরিচর্যা। স্প্রে করে দিতে হয়, জীবাণুনাশক স্প্রে করে দিতে হয়। আমার এখানে যে গাভীগুলো আছে না, এই গাভীগুলো হলো সব 15+ দুধ। যে কয়টা গাভী হয় সেরকম 15+ দুধ। 5টা গাভী হলো 75-80 লিটার দুধ হয়। দুধ কিন্তু মার্কেটিং করাটা কঠিন ব্যাপার। দুধ আমাদের দেশে মিল্ক ভিটা আছে, আরং আছে, আরো অনেকগুলো সিলিং পয়েন্ট আছে। আমাদের লোকালি একজন শেখ দই ঘর আছে, উনিও সিলিং দিছে। এরা করে কি, এরা একটা সিন্ডিকেট করে এই দুধগুলো সংগ্রহের চেষ্টা করে কম দামে, 48 টাকা 50 টাকা। কিন্তু 48 টাকা 50 টাকায় যদি কোনো খামারি দুধ বিক্রি করে, তার খামারে লাভ হবে না। এখন দুধ মার্কেটিংটা যদি আপনি নিজে একদম ডিরেক্ট সেল করতে পারেন, ডিরেক্ট সেল বলতে কাস্টমারের কাছে মধ্যস্থ ভোগীদের সরাই বাদ দিয়ে যদি আপনি ডিরেক্ট সেল করতে পারেন, তাহলে আপনার ভালো লাভ হবে। এজন্য আমরা চেষ্টা করতেছি যে গাইবান্ধা আমাদের, আপনারা জানবেন যে গাইবান্ধা পৌর পার্কের উল্টো পাশে, পাবলিক লাইব্রেরির উল্টো পাশে রেড কিচেন বিল্ডিং এর নিচে আমাদের একটা সেলডোর আছে। সেলডোর বলতে একটা দোকান আছে আর কি, আমরা যেটাকে সেলডোর বলি। এই সেলডোরে আমাদের খামারের সমস্ত কিছু পাওয়া যায়। আমাদের খামারের এই দুধটা পাবেন। আমরা কিছু দই বানাই, মানে একদম হোমমেড দই। আমরা ঘি বানাই, আমাদের ঘিটা একদম সরের ঘি।
তারপরে আমাদের ফার্মের মুরগি অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগিটাও ওখানে চলে যায়, অন্যান্য যেটা ডিম টিম যেগুলো উৎপাদন হয় সব ওখান থেকে সেল করার চেষ্টা করি আমরা। এতে হয় কি, এতে আমাদের একটা রিজনেবল প্রফিট থাকে। এটা না হলে মনে হয় যে খামার টিকে রাখা মুশকিল ছিল। গরুকে রেগুলার ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিনটা যেমন আছে, খুরা রোগের ভ্যাকসিন আছে, তারপরে তরকা বাদলা রোগের ভ্যাকসিন আছে, লাম্পি স্কিন নতুন একটা রোগ আসছে সেটার ভ্যাকসিন আছে, এইটার ভ্যাকসিন গুলো দিতে হয়। এখন দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের প্রাণী সম্পদ, আমাদের সরকারের যে একটা প্রতিষ্ঠান, একটা বিভাগ আছে যেটা হচ্ছে প্রাণী সম্পদ বিভাগ, এরা আসলে পর্যাপ্ত পরিমাণ আমাদের এই আমাদের যখন প্রয়োজন হয় তখন এই টিকাগুলো সরবরাহ করে না, বা করলেও কেন জানি যে গেলেই পাওয়া যায় না। এটা একটা সমস্যা, যার কারণে আমাদের এই সেক্টরটা আরো পিছায় যাচ্ছে। এই টিকার অভাবে অনেক গরু প্রতি বছর মারা যায়। টিকা আমাদের কিনতে হয় প্রাইভেট সেক্টর থেকে। সেই প্রাইভেট সেক্টরের টিকাগুলো আসলে কতটা মানসম্পন্ন সেটা কিন্তু আমরা জানি না। অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরও গরু অসুস্থ হয়ে যায়। নতুন খামারি যারা আসতে চায় এই সেক্টরে, তাদের আগেই মাথায় রাখতে হবে তার নিজস্ব ঘাসের জমি আছে কিনা। যদি নিজস্ব ঘাসের জমি না থাকে এই সেক্টরে না আসাই ভালো। আর যদি ঘাসের জমিটা থাকে এবং নিজের শ্রম দিতে পারে তাহলে এই সেক্টর প্রফিট হবে 100%। বেসিক প্রফিটটা হচ্ছে, হয়তো আপনি 10টা গাভী আছে, 12টা গাভী আছে, বা 6টা গাভী আছে, 6টা বছরে বাচ্চা নিতে হবে। 6টা বছরে যদি বাচ্চা আসে তাহলে আপনার মোটামুটি 5-6 লাখ টাকার একটা প্রফিট বা 4-5 লাখ টাকার একটা প্রফিট আসবে। এটাই হলো বেস্ট প্রফিট, যেটা আপনি দুধ বিক্রি করে তো অ্যাকচুয়ালি প্রফিট করতে পারেন। দুধ বিক্রি করে যেটা হবে, লোকের বেতন, গরুর খাবার, এসব মেনটেন করতে বা খামার মেনটেন করতে আপনার চলে যাবে। মোটা তাজাকরণ ভালো না ডেইরি দুধের খামার ভালো? মূলধন বেশি থাকে তাহলে মোটা তাজাকরণে সে যেতে পারে। কারণ মোটা তাজাকরণে যেটা হয়, 6 মাসের একটা প্রজেক্ট থাকে, 6 মাসে মোটা তাজাকরণ করে সেল করবো, অথবা 1 বছরে করব, 2 বছরে করব, তাহলে আপনার হিউজ মূলধন আটকে যাচ্ছে, রেগুলার খাওয়াতে হবে। আর ডেইরিতে সুবিধাটা কি, যে ডেইরিতে আপনি আপনার 10টা গাভী বা 5টা গাভী বা 8টা গাভী আছে, প্রতিদিন আপনার 50 লিটার 60 লিটার 100 লিটার দুধ আসতেছে, আপনি দুধ বিক্রি করতেছেন, খরচ যোগাচ্ছেন। কিন্তু মোটা তাজাকরণ তো সেটা পারবেন না। আমার মনে হয় যারা করতে চায় তারা লিমিটেড আকারে এবং সেটাও একদম ভালো সোর্স থেকে, পরিচিত লোকজনের কাছ থেকে যদি গাভী বকনা কিনতে পারে, বকনা কিনে গাভী রেডি করলো, রেডি করে নিজের বকনাগুলোকে রেখে সে গাভীতে পরিণত করলো, তখন তার খামারটা টিকে থাকবে বা ভালো হবে বা সুন্দর হবে। আর যদি মনে করেন যে আমি 10 জনের কাছে 10টা গাভী নিয়ে এসে খামার করব, তাহলে আসলে আদৌ খামার হবে না। যারা এখান থেকে অভিজ্ঞতা নিতে চায় তাদেরকে বলবো, গাইবান্ধা জেলার সদর থানায় দারিয়াপুর কামারজানি রোডে রেজিয়া মার্কেট নামক জায়গায় আমাদের এই খামার অবস্থিত। এর নাম হচ্ছে চাষি জোয়াজ ফার্ম হাউস। আর আমাদের দোকান বা সেল ডোর যেটা আছে সেটা গাইবান্ধার পৌর পার্কের, বললামই, পৌর পার্কের রেড কিচেন বিল্ডিং এর নিচে। আমাদের সাথে যোগাযোগ যদি করতে চায়, আমি সেল নাম্বার দিয়ে দিচ্ছি 01785 777 895।